আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা নন রেস গেস্টে নিয়ে ডিসকাস করব। প্রিভিয়াস ভিডিওতে আমরা রেস গেস্টে নিয়ে ডিসকাস করেছি। রেলেভেন্সি অফ ফ্যাক্টস এর একটা পার্ট হচ্ছে নন রেস গেস্টে। সেকশন 10, 11, 12, 13, 15 এবং 16 এই নন রেস গেস্টে নিয়ে ডিসকাস করা হয়েছে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে নন রেস গেস্টে এর অর্থটা কি। যখন কোনো ফ্যাক্ট, অ্যাক্ট, ওমিশন বা ডিক্লারেশন ফ্যাক্ট ইস্যুর সাথে দূরবর্তীভাবে কানেক্টেড, তখন এটাকে বলা হয় নন রেস গেস্টে। এই ফ্যাক্ট, অ্যাক্ট, ওমিশন বা ডিক্লারেশনগুলো ফ্যাক্ট ইস্যুকে দূরবর্তীভাবে কানেক্টেড হয়ে ব্যাখ্যা করে বা এর উদ্ঘাটন করতে সহায়তা করে। সেকশন 10 এ বলা হয়েছে যে where there is reasonable ground to believe that two or more person কোনো অফেন্স বা অ্যাকশনেবল রং কমিট করার জন্য ষড়যন্ত্র করছে, তখন তাদের যে কেউ যখন কোনো কিছু বলবে বা কোনো কিছু করবে বা কোনো কিছু লিখবে ওই ষড়যন্ত্রমূলক অপরাধ বা অ্যাকশনেবল রং কমিটের উদ্দেশ্যে, তখন তাদের এই বলা বা কোনো কাজ করা বা লেখা এই অ্যাকশনেবল রং বা অফেন্সের অস্তিত্ব প্রমাণ করতে বা তারা যে এই অফেন্স কমিট করেছে এটা প্রমাণ করতে রেলিভেন্ট ফ্যাক্ট হিসেবে কাজ করবে। তবে উল্লেখ্য যে তাদের প্রত্যেকের কমন ইন্টেনশন থাকবে। সাপোজ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মিস্টার রহিম, সে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ষড়যন্ত্র করছে মিস্টার করিম, সলিমউদ্দিন এবং কলিমউদ্দিনের সাথে। এখন দেখা গেল যে মিস্টার রহিম সে ঢাকাতে লোকজনকে একত্রিত করছে এই যুদ্ধে অংশগ্রহণের জন্য। তারপরে মিস্টার করিম খুলনা থেকে টাকা পয়সা যোগান দিচ্ছে, তারপরে সলিমউদ্দিন অস্ত্রের যোগান দিচ্ছে, এরপরে কলিমউদ্দিন কোনো লেখালেখির মাধ্যমে মানুষকে উত্তেজিত করছে এই যুদ্ধ করার জন্য। এখন প্রত্যেকের কাজ, সলিমউদ্দিন, কলিমউদ্দিন যে কাজগুলো করছে, লেখালেখি করছে বা অস্ত্র সংগ্রহ করছে, প্রত্যেকটা এখানে রেলিভেন্ট ফ্যাক্ট, কারণ তাদের এখানে কমন ইন্টেনশন রয়েছে এবং তারা একত্রে একটি অফেন্স, এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা করার জন্য ষড়যন্ত্র করেছে। এখানে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার যে অপরাধ, এটা প্রমাণ করার জন্য বা তারা যে এই অপরাধের সাথে জড়িত এটা প্রমাণের জন্য এই প্রত্যেকটি অ্যাক্ট, প্রত্যেকটি কাজ, লেখা, কথাগুলো রেলিভেন্ট ফ্যাক্ট। ওকে, এরপরে সেকশন 11 এগুলো হচ্ছে যে যখন কোনো ঘটনা অন্যভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো প্রাসঙ্গিক হতে পারে দুই উপায়ে। নাম্বার 1, যদি সেগুলো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, ইনকনসিস্টেন্ট হয়। সেকেন্ডলি, যদি সেগুলো নিজে নিজে বা অন্য ঘটনার সহায়তায় কোনো বিচার্য বিষয় বা রেলিভেন্ট ফ্যাক্টের এক্সিস্টেন্স বা নন এক্সিস্টেন্সকে প্রবলভাবে বিশ্বাসযোগ্য বা অবিশ্বাসযোগ্য করে তোলে। ওকে, এই দুইটি পয়েন্ট দুইটি এক্সাম্পলের মাধ্যমে এখানে ক্লিয়ার করা হয়েছে। প্রথম যে পয়েন্ট, if they are inconsistent with any fact in issue or relevant fact. সাপোজ এর বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে সে চট্টগ্রামে একটি নির্দিষ্ট দিনে একটা মার্ডার করেছে। এখন দেখা গেল যে ওই ব্যক্তি ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ঢাকায় ছিল। এখানে তার ওই দিন ঢাকায় থাকাটা ফ্যাক্ট ইস্যুর সাথে
তার কানেকশন থাকা এটাকে অসঙ্গতিপূর্ণ করে তোলে, ইনকনসিস্টেন্ট করে তোলে। অর্থাৎ সে যদি ঢাকায় থাকে ওই দিন ওই টাইমে, তাহলে চিটাগাঙে তার দ্বারা মার্ডার হওয়া সম্ভব না। সো এখানে তার ওই দিন ঢাকায় থাকাটা রেলিভেন্ট ফ্যাক্ট। এরপর দ্বিতীয় যে পয়েন্ট, এর এক্সাম্পল হিসেবে বলা যায় যে সাপোজ একজন ব্যক্তি যার নাম হচ্ছে মিস্টার রহিম, সে জেলে থাকা অবস্থায় আরেকজন কয়েদি মিস্টার করিমকে হত্যা করেছে, এই অভিযোগ আনা হলো। এখন দেখা গেল যে ওই জেলে একই একই রুমের মধ্যে মিস্টার রহিম, মিস্টার করিম এবং সলিমুদ্দিন কলিমুদ্দিন এরাও জেলে ছিল। কিন্তু সলিমুদ্দিন ছিল অসুস্থ, সে প্যারালাইজ রোগী, সে নড়াচড়া করতে পারে না। আর কলিমুদ্দিন হচ্ছে শিকল দিয়ে তার পা হাত বাঁধা। এখন এই দ্বারা প্রমাণ হয় যে এটা, এই ঘটনাগুলো থেকে, এই ফ্যাক্টগুলো থেকে প্রবলভাবে এটা বিশ্বাসযোগ্য হয় যে এই হত্যাটা শুধুমাত্র রহিমের দ্বারাই করা সম্ভব, কারণ সেই একমাত্র হত্যা করার মতো ক্যাপাসিটিতে ছিল। সো এখানে মিস্টার রহিমের সুস্থ হয়ে থাকাটা রেলিভেন্ট ফ্যাক্ট জেলের মধ্যে, আর সলিমুদ্দিন এবং কলিমুদ্দিনের ইনক্যাপাসিটি এটাও এখানে রেলিভেন্ট ফ্যাক্ট, কারণ তাদের এই ইনক্যাপাসিটিগুলো রহিমের দ্বারা করিমকে হত্যা করাটাকে প্রবলভাবে বিশ্বাসযোগ্য করে তোলে। ওকে, এরপরে সেকশন 12-এ বলা হচ্ছে যে যে মামলায় ক্ষতিপূরণ দাবি করা হয় সে মামলায় যেসব বিষয় আদালতকে ক্ষতিপূরণ নির্ধারণে সহায়তা করে, ক্ষতিপূরণ নির্ধারণে সক্ষম করে, সেসব বিষয়গুলো রেলিভেন্ট ফ্যাক্ট। এরপরে সেকশন 13, সেকশন 13-তে বলা হচ্ছে যখন কোনো রাইট বা কাস্টমের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে তখন নিম্নলিখিত দুইটি বিষয় প্রাসঙ্গিক। নাম্বার 1, এনি ট্রানজাকশন যার মাধ্যমে ওই রাইট বা কাস্টম সৃষ্টি হয়েছিল বা দাবিকৃত হয়েছিল বা মডিফাইড হয়েছিল অথবা রিকগনাইজড হয়েছিল অথবা অ্যাসার্টেন বা ডেনাই হয়েছিল, অথবা যেটা ওই রাইট বা কাস্টমের এক্সিস্টেন্সের সাথে ইনকনসিস্টেন্ট ছিল। এরপরে সেকেন্ডলি, কোনো নির্দিষ্ট উদাহরণ বা ঘটনা যেটা যে ঘটনা দ্বারা ওই রাইট বা কাস্টম যে ক্লেম হয়েছিল বা রিকগনাইজড হয়েছিল বা চর্চা করা হয়েছিল এটা প্রমাণিত হয়, অথবা যে উদাহরণ দ্বারা বোঝা যায় যে এই রাইট বা অধিকারটি নিয়ে, ওই অধিকারটির চর্চা নিয়ে কোনো ডিসপিউট হয়েছিল বা অ্যাসার্টেইন বা ডিপোর্টেড ফ্রম হয়েছিল। অ্যাসার্টেড মানে হচ্ছে জাহিরকৃত, আর ডিপার্টেড ফ্রম মানে হচ্ছে ত্যাগ করা। অর্থাৎ এমন কোনো উদাহরণ যেটা থেকে বোঝা যায় যে ওই রাইট বা কাস্টমটি এক্সারসাইজ নিয়ে ডিসপিউট ছিল বা জাহিরকৃত বা ত্যাগ করা হয়েছিল। কোনো একটা ফিশারির অধিকারী কিনা এই বিষয় নিয়ে ডিসপিউট অ্যারাইজ করলো বা প্রশ্ন উঠলো। এখানে যে ডিডের মাধ্যমে এই ফিশারিতে রাইট অ্যাকোয়ার করেছিল বা যে ডিডের মাধ্যমে তার পূর্বপুরুষেরা এই ফিশারিতে রাইট এক্সারসাইজ করেছিল, এই ডিডটা রেলিভেন্ট ফ্যাক্ট, কারণ এখানে বলা হচ্ছে যে এমন কোনো ট্রানজাকশন যার মাধ্যমে ওই রাইট বা কাস্টমটি ক্রিয়েট হয়েছিল, এই ডিড দ্বারা, এই টাইটেল ডিড দ্বারা এই ফিশারিতে তাদের অধিকার ক্রিয়েট হয়েছিল, সো ইটস রেলিভেন্ট ফ্যাক্ট। তারপরে এ মর্গেজ অফ ফিশারি বাই এজ ফাদার, তারপরে তার ফাদারের দ্বারা যে মর্গেজ দেওয়া হয়েছিল এই মর্গেজের দলিলটা, মর্গেজের ডিডটা এখানে রেলিভেন্ট ফ্যাক্ট। এরপরে এর ফাদার এই ফিশারি যে রাইট, মৎস্যক্ষেত্রে রাইট এক্সারসাইজ করতে গিয়ে তাদের প্রতিবেশীর সাথে
ডিসপিউটে জড়িয়ে পড়েছিল, ঝগড়ায় জড়িয়ে পড়েছিল। এই এই ঘটনাটা এখানে রেলিভেন্ট ফ্যাক্ট, কারণ এখানে বলা হচ্ছে এমন কোনো নির্দিষ্ট উদাহরণ যার মাধ্যমে ওই রাইট বা কাস্টম যে চর্চিত হয়েছিল বা রিকগনাইজ হয়েছিল বা দাবিকৃত হয়েছিল এটা বোঝা যায়। ওকে, এরপরে সেকশন 15 ধারা 15তে বলা হচ্ছে যখন প্রশ্ন উঠে যে কোনো একটা নির্দিষ্ট কাজ অ্যাক্সিডেন্টালি হয়েছে নাকি ইন্টেনশনালি হয়েছে, এরকম অবস্থায় ওই অ্যাক্টের সাথে সিমিলারিটি রয়েছে এমন সিরিজ অফ সিমিলার অকারেন্স রেলিভেন্ট ফ্যাক্ট। ফর এক্সাম্পল, এ তার বাড়ির এগেনস্টে ইন্স্যুরেন্স করে এবং বাড়িতে আগুন লাগার কারণে সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা আদায় করে। তার এ একটা অ্যাক্সিডেন্টাল নাকি ইন্টেনশনাল, এখানে এটা নিয়ে প্রশ্ন উঠলো। যদি ইন্টেনশনাল না হয় তাহলে সে তো বীমা কোম্পানি থেকে আর টাকা পাবে না, অ্যাক্সিডেন্টাল হলে পাবে। এখন দেখা গেল যে এর আরো 2টি বাড়ি ছিল এবং এগুলো ইন্স্যুরেন্স করা ছিল এবং সে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে বীমা কোম্পানি থেকে টাকা আদায় করেছে। এর পূর্বের এই ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এটা এখানে রেলিভেন্ট ফ্যাক্ট, কারণ এখান থেকে বোঝা যায় যে তার এই বর্তমান যে বাড়িটি পুড়ে গেছে এখানে সে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে, তার একটা অ্যাক্সিডেন্টাল না, এটা এই পূর্বের সিরিজ অফ অকারেন্স থেকে, সিরিজ অফ সিমিলার অকারেন্স থেকে বোঝা যায়। সো এগুলো রেলিভেন্ট ফ্যাক্ট। তারপরে এ বি কে কিছু জাল নোট দিল, এ অভিযোগে অভিযুক্ত হলো। প্রশ্ন হলো যে এ কি ভুল করে এগুলো দিয়েছে নাকি ইচ্ছা করে দিয়েছে। এখন দেখা গেল যে পূর্বে এ আরো কয়েকজনকে একইভাবে জাল নোট প্রদান করেছে, এটা থেকে বোঝা যায় যে সে বর্তমানে যে জাল নোট দিয়েছে এটা ইচ্ছাকৃতই দিয়েছে, এখানে সে ভুল করে দেয়নি, এটা তার রেগুলার বিজনেস। পূর্বে যে সিমিলার অকারেন্স অর্থাৎ অন্যান্য লোককে সে জাল টাকা দিয়েছিল এগুলো এই বর্তমান ঘটনার সাথে রিলেভেন্ট ফ্যাক্ট, কারণ এখানে তার এই পূর্বের ঘটনাগুলো থেকে তার এই জাল নোট দেওয়াটা যে ইন্টেনশনাল অ্যাক্ট এটা বোঝা যায়। এরপরে সেকশন 16তে বলা হচ্ছে যখন প্রশ্ন উঠে যে কোনো একটা নির্দিষ্ট কাজ করা হয়েছে কিনা, এরকম ক্ষেত্রে ওই অ্যাক্টের কোর্স অফ বিজনেস, যে কোর্স অফ বিজনেসগুলো ন্যাচারালি ওই নির্দিষ্ট কাজটি করার সময় করা হয়ে থাকে এগুলো রেলিভেন্ট ফ্যাক্ট। একটা চিঠি দেওয়া হলে সেই চিঠিটা প্রাপকের কাছে চলে যায়, যদি চিঠিটা না যায় তাহলে এটা ডেড লেটার হিসেবে প্রেরকের কাছে ফেরত আসে। এখন এখানে কোর্স অফ বিজনেস হচ্ছে যে যদি চিঠি না যায় তাহলে প্রেরকের কাছে ডেড লেটার হিসেবে ফেরত আসবে। এখন দেখা গেল যে এটা ডেড লেটার হিসেবে ফেরত আসেনি, সো এটা ধরে নেওয়া হবে যে চিঠিটি প্রাপকের কাছে চলে গেছে। এখানে এই যে ডেড লেটার হিসেবে ফিরে আসা বা না আসাটা এখানে কোর্স অফ বিজনেস এবং এটা রেলিভেন্ট ফ্যাক্ট। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.